অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা উন্নতি না হওয়ায় উদ্বেগ, নির্বাচনে থাকবে 5 লাখ আনসার ভিডিপি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 42,761টি ভোট কেন্দ্রে 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করিবে। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। 2-1 দিনের মধ্যেই 11 দলীয় জোটের আসন সমঝোতা, মন্তব্য জামায়াত আমিরের। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। আগামীকালকের ভিতরে সমাধান আছে। একটা সমাজের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরো 19 জন। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হলো চট্টগ্রাম 9-এ জামায়াতের আমির প্রার্থী ডাক্তার ফজলুল হকের আবেদন। কারফিউ জারি করে গণহত্যার মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু হবে 10 ফেব্রুয়ারি। টেকনাফে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন। মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন, নিরাপত্তার দাবিতে মানববন্ধন। ইরানে চলমান আন্দোলনে প্রাণহানি 2000 ছাড়ানোর সংখ্যা, আটক অন্তত 10,000। ইন্ধনদাতাদের ধরতে দেশজুড়ে স্পেশাল ফোর্সের বিশেষ অভিযান। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি, এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমন প্রত্যাশা বিএনপির। ক্ষমতায় গেলে তিস্তা, পদ্মা সহ অভিন্ন নদীগুলোর বিষয়ে ভারতের সাথে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে, এমনটা জানান ফখরুল। বলেন, ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করবে বাংলাদেশ। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া 9 দিনের সফর নিয়েও প্রশ্ন করা হয়। মির্জা ফখরুল বলেন, বগুড়া তার পিতৃভূমি, নির্বাচনের আগে অবশ্যই তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো। জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জানান, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যর মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। সারা দেশে 1191টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 42,761টি ভোট কেন্দ্রে প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন। প্রতি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য।
আগামী 1-2 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইইউ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। দেশ এগিয়ে নিতে স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, দেশবাসীর মতো জামায়াতও সংস্কারের পক্ষে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে, থাকবে জবাবদিহিতার জায়গাও। গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশা প্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত। আমরা মনে করি তারা আগামীকালকের ভিতরে সমাধান আছে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন। তারা 200 প্রতিনিধি দল পাঠাবেন। একটা সমাজের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা খোলা মন নিয়ে একসাথে বসতে পারি যে আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কী করতে পারি। তৃতীয় দিনের মতো আপিল নিষ্পত্তি চলছে নির্বাচন কমিশনে। শুনানি হবে 70টি আপিলের। এখনো পর্যন্ত 36টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 19 জন এবং স্থগিত হয়েছে 2 জনের আপিল এবং 1 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক সহ 13 জনের আপিল নামঞ্জুর করেছে ইসি। সোমবার সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানি শুরু করে ইসি। বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না। দ্বৈত নাগরিক, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করেছে ইসি। আপিল নিষ্পত্তি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার ব্যক্তিগত অঙ্গীকারপত্র দিয়েছি। মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর 1-2 আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি। পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই। হ্যাঁ, নামঞ্জুর হয়েছে। দর্শক, নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী লাভলি বিথি রয়েছে, আমরা তার সাথে যুক্ত হব সেখানকার খবরাখবর জানতে। বিথি, প্রার্থিতা ফিরে পাওয়া আপিল নিষ্পত্তিতে আপনার কাছে নতুন কি কি তথ্য রয়েছে সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মার্ফি 1টা থেকে 2টা পর্যন্ত এখন বিরতি চলছে। যেহেতু 2টা বেজে গেছে তার মানে হয়তো শুরু হয়ে গেছে শুনানিটি ইতিমধ্যে। আর এখন পর্যন্ত 36 জনের সিরিয়াল শেষ হয়েছে, কিন্তু শুনানি হয়েছে 35 জন, কারণ ঢাকা 18 আসনের বিএনপি যে প্রার্থী হাসান হাবিব তিনি এখনও এসে উপস্থিত হতে পারেননি। 35টি শুনানির মধ্যে ইতিমধ্যে তো আপনি জানিয়ে দিয়েছেন। আমি শুধু জানি যে কোন কোন বিষয়গুলোকে নির্বাচন কমিশন বিবেচনায় রাখছেন। প্রথমত হচ্ছে হলফনামায় যে 10টি তথ্য দেওয়ার কথা, স্বাক্ষরের কথা, অঙ্গীকারনামা, আচরণ বিধিমালার যে অঙ্গীকারনামা, দলীয় প্রধানের যে স্বাক্ষর থাকার কথা, সেইগুলোতে স্বাক্ষর না থাকলে যেহেতু ছোটোখাটো ভুল ত্রুটি জায়গায় বসেই এই ভুলগুলো সংশোধন করা যায় স্বাক্ষর দিয়ে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো খুব সহজেই মঞ্জুর করে ফেলছেন। এর বাইরে 4টি বিষয়, একটি হচ্ছে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব, আরেকটি হচ্ছে যে মামলার তথ্য যদি না দিয়ে থাকে, চলমান যে মামলা আছে সেই তথ্যটি জানাতে হবে। কেউ এই জিনিসগুলো এই তথ্যটি দেয়নি। আর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের যে স্বাক্ষরের প্রয়োজন হয়। মূলত এই 4টিকে কেন্দ্র করেই কিন্তু আপনি শুনানিতে একটু লম্বা সময় শুনানি চলছে। রিটার্নিং কর্মকর্তার বক্তব্য শোনানো হচ্ছে, তো তারপর হচ্ছে সিদ্ধান্ত জানাচ্ছে নির্বাচন কমিশন। এখানে একটি বিষয় হচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াতে ইসলামী যে প্রার্থী আছেন চট্টগ্রাম 5 আসনের, তার আপিলটি মঞ্জুর হয়নি। তার মানে হচ্ছে যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। দ্বৈত নাগরিকত্বের কারণে জাতীয় পার্টির 1 জনের প্রার্থিতাও কিন্তু গেছে। আর বাকি জাতীয় পার্টির মোট 4টি প্রার্থিতা বাতিল হয়েছে, তার মধ্যে 3টি হচ্ছে ঋণখেলাপির কারণ, একটি আবার পেন্ডিং অবস্থায় আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে যতগুলো 645টির মতো আপিল হয়েছে এবং বেশিরভাগেরই কিন্তু মঞ্জুর করা হচ্ছে। তার কারণ হচ্ছে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যেসব
ত্রুটি বলার কথা বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা এসব ব্যাখ্যা আছে। নির্বাচন কমিশন শুরু থেকেই বলে এসেছে যে ছোটোখাটো যেই ভুলগুলো জায়গায় বসে সংশোধন করা যায় সেগুলোর জন্য যেন রিটার্নিং কর্মকর্তা এই বিষয়টি বিবেচনা করে। কিন্তু অনেক জায়গাতে কিন্তু একই কারণে হয়তো একই হলফনামায় যারা 2টি আসনে বা 3টি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন, একই কারণে হয়তো একটি আসনে মনোনয়নপত্র বৈধ হচ্ছে কিন্তু আরেকটি আসনে মনোনয়নপত্র বাতিল হচ্ছে। সুতরাং সব মিলিয়ে যাদের মঞ্জুর হয়েছে তারা তো খুশি, কিন্তু যাদের মঞ্জুর হয়নি তারা নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ করছে। মার্কেট লাভলি বিথি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিবন্ধন নিয়ে যুদ্ধ করলেও ভোটের মাঠে 50টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি নতুন নিবন্ধিত কোনো দলই। কোনো দল প্রার্থী দিয়েছে 1 বা 2টি আসনে। এমনকি 24-এর গণ অভ্যুত্থানের পর বিকল্প রাজনৈতিক শক্তির আশা জাগিয়েও মাত্র 44 আসনে প্রার্থী দিতে পেরেছে তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন, বড় 2 দলের নেতৃত্বে গঠিত জোটে ঝুঁকেই স্বকীয়তা হারিয়েছে নতুনরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন এটি বিস্তারিত। 100টা ঘন্টা হয়ে গেল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। নিবন্ধনের জন্য নভেম্বরে 134 ঘন্টা অনশন করেছিলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। এক্ষেত্রে ইসির যুক্তি ছিল মানদণ্ড অনুযায়ী 22 জেলার 2টি ও 100 উপজেলার 63টিতে তার দলের অফিস নেই। শেষ পর্যন্ত আমজনতা দল নিবন্ধন পায়। সে সময় তারেক 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন। আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপি দিতে যেতে হবে। তবে বাস্তবতা হলো মাত্র 19টি আসনে প্রার্থী দিতে পেরেছে দলটি। আমজনতা দলের সভাপতি জানান, সময় স্বল্পতার কারণে সব আসনে প্রার্থী দিতে পারেননি তারা। আমজনতার আগে নিবন্ধন পায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ছিল নতুন এই দলটিরও। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটে যোগ দিয়ে প্রার্থী দিয়েছে মাত্র 44টি আসনে। আসন ভাগাভাগিতে দলটির প্রার্থী কমতে পারে আরও অন্তত 15টি আসনে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই যাত্রাটা থাকবে। 11 দলীয় এই জোটে আছেন নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নির্বাচনে প্রার্থী দিয়েছে যথাক্রমে 8টি এবং 2টি আসনে। এছাড়া বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী। 30টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। বিশ্লেষকরা বলছেন, জনকল্যাণ নয়, রাজনৈতিক সুবিধা নিতেই নিবন্ধন নিচ্ছে দলগুলো। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যায়, জাস্ট 1-2টা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। অ্যাটলিস্ট 10% আসনে তো তাদের প্রার্থী দেওয়া দরকার ছিল, খুব দেখা যায় না আসলে। সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই নাই, 1টা 2টা 3টা 4টা। তফসিলের আগে 2025 সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় আরও 5টি রাজনৈতিক দল। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ মাইনরিটি পার্টি আলাপ আলোচনা করে যাচ্ছে জোটের জন্য। বাকি 4টি দল এককভাবে নির্বাচনে অংশ নিলেও কোনো দলেই প্রার্থী দিতে পারেনি 30টির বেশি আসনে। বিএনপি বা জামাতের থেকে আমরা যখন আলাদা একটা জায়গাতে অবস্থান করেছি, আপনি দেখেছেন যে টাকা দাখিলের কত সপ্তাহখানেক আগে, তো এই 1 সপ্তাহের মধ্যে আমাদের 19 জন সাবমিট করেছে। আমি মনে করি এটা অনেক বেশি সংখ্যক হয়েছে। এমপি হওয়ার ক্যান্ডিডেট যোগ্য লোক তো আপনি রাস্তার লোক যদি বসায় দিতে পারবেন না। আমি দিতে পারি কিন্তু এই দেওয়াটাকে দেওয়া আপনাকে তো বুঝতে হবে যে একজন এমপি হতে গেলে স্ট্যাটাসটাকে। জুলাই গণ অভ্যুত্থানের পর ইসির নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ আরও 6টি রাজনৈতিক দল, যাদের বেশিরভাগই নির্বাচনে অংশ নিচ্ছে জোটবদ্ধ হয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে চলমান আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন ট্রাইব্যুনালের কাছে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন সালমান এফ রহমান ও আনিসুল হক। পরে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে গণহত্যা চালাতে বেআইনিভাবে কারফিউ জারি করা হয়েছিল। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেন সালমান এফ রহমান। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ ও জনগণের জানমাল রক্ষায় কারফিউ দেওয়া হয়। কারফিউর হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন, যার টেলিফোনিক ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের জন্য 15ই জানুয়ারি বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। দুপুরে আদালত এই দিন ধার্য করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আদালত রাষ্ট্রপক্ষকে সাহায্য করার জন্য 3 জন আইনজীবী নিয়োগ দিয়েছেন। সকালে আদালতে উপস্থিত হন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও শান্তা আক্তার সহ অন্যরা। বাদী আদালতের কাছে এই মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান। আদালতে আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য আগামী মঙ্গলবার ও বুধবার সময় চান। পর্যালোচনা শেষে বৃহস্পতিবার তারা চার্জশিট গ্রহণযোগ্য বা নারাজির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আদালত তাদের আবেদন গ্রহণ করে 2 দিন সময় বরাদ্দ করেন। মিয়ানমার থেকে আসা গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। আইসিইউতে ভর্তি শিশুটির এখনও জ্ঞান ফেরেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, গতরাতে এক দফা অপারেশন করা হলেও হুজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি। টেকনাফের হুয়াইক্যাং ইউনিয়নের বাসিন্দারা জানায়, শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয়। রোববার সকালে গুলিবিদ্ধ হয় হুয়াইক্যাংয়ের হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী হুজাইফা সুলতানা আফনান। আহত হন আরও 2 জন। রোববার দুপুর থেকে সীমান্তের উপরে গোলাগুলি থামলেও আতঙ্ক রয়েছে স্থানীয়দের মাঝে। নিরাপত্তার দাবিতে সকালে মানববন্ধন করেছিল স্থানীয়রা। এদিকে হুয়াইক্যাং সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অপারেশন কালকে রাত্রে হয়েছে, ঠিক আছে। মেয়েটার অবস্থা এত ভালো না, মেয়েটা আছে এখন অজ্ঞান অবস্থায় আছে, ভেন্টিলেটর আছে। হ্যাঁ, আইসিইউতে গুলি ওটা বের করা যাবে না, গুলি বের করলে মেয়েটার সাথে মারা যাবে। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত খবর আপনাদের জানাবো। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবী। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। এহসান, মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া যুবকের শারীরিক অবস্থা এখন কেমন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। বারফি, যেহেতু কালকেই মিয়ানমারের আরাকান আর্মি এবং রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সেই গোলাগুলির ঘটনার পর আমরা দেখেছি এ পর্যন্ত 53 জন সদস্য রোহিঙ্গা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর যে সদস্য তারা ইতিমধ্যে 53 জন সদস্য বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক রয়েছেন। তারা যেই এলাকাটিতে ছিল সেটি হচ্ছে শাহজাহানের দ্বীপ এলাকা। সেটি হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশের যে হৈক্যং রয়েছে, হৈক্যংয়ের মধ্যবর্তী একটি এলাকা, সীমান্ত এলাকা, যেখানে আসলে নোম্যান্স ল্যান্ড হিসেবেও অনেকটা নোম্যান্স ল্যান্ডের মতো। এখানে অনেক সময় আমরা দেখি যে শুধু আজকে নয়, প্রায় সময় যে সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ড রয়েছে সেই নোম্যান্স ল্যান্ডে কিন্তু মাইন বিস্ফোরণের যে ঘটনা সেটিও কিন্তু ঘটে থাকে। সেটি হৈক্যং নয় শুধু, সেটি আমরা তমরুতেও দেখেছি। বান্দরবনের নাইক্যংচরের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু গরু চোরা কারবারিরা যখন গরু নিয়ে আসতেছিল তখন পা বিচ্ছিন্ন হয়েছে, গরুর পা বিচ্ছিন্ন হয়েছে এমন ঘটনাও ঘটেছে। এমনকি আবার হাতির পা বিচ্ছিন্ন হয়েছে এমন ঘটনাও ঘটেছে। এটা আজকে নতুন নয়। তবে এখানে শঙ্কার বিষয় হচ্ছে যে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের যারা বাংলাদেশে পালিয়ে এসেছে তাদের হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো আসলে কোথায়, এখন সেইটা নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। এই অস্ত্রগুলো যদি কোনোভাবে কোনো কারণেই বাংলাদেশে যে চোরা কারবারিরা রয়েছে, বিশেষ করে ইয়াবা চোরা কারবারি জেলে সহ অনেকেই কিন্তু
মাছ ধরার জন্য নাফ নদীতে যান, সেসব চোরা কারবারের যদি কোনো কারণে এই অস্ত্র বাংলাদেশে প্রবেশ করে অথবা কোনো অস্ত্র যদি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে, তাহলে সামনে যে নির্বাচন সেটি নিয়েও সাধারণ মানুষের যে বক্তব্য, সেই নির্বাচনে একটা প্রভাব ফেলতে পারে এই অস্ত্রগুলো। কারণ 53 জন সদস্যের মধ্যে মিনিমাম 50টির অধিক অস্ত্র থাকবে। সেটা নিয়ে কিন্তু আজকে যে মানববন্ধন করেছে সেখানে যে যারা রয়েছেন, সেখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেন এই অস্ত্রগুলো যাতে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং সেটি যাতে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে এই অস্ত্রগুলো উদ্ধারের কাজ করেন। এবং আর একটা বিষয় হচ্ছে, ওই সীমান্ত এলাকায় কালকে আরকান আর্মির যে বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্ত এসেছিল, তারা কিন্তু সেখানে মাইন পুঁতে গেছে। যেই মাইনগুলো যদি দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে যদি উদ্ধার করা না হয়, তাহলে এই ঘটনা আরও বাড়তে থাকবে। মারফি। শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তাদের উপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রমিক সংগঠনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, দেশের শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের সহায়তায় শ্রমিক ইশতেহার ঘোষিত হয়েছে। নির্বাচিত সরকারের উপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে এমনটাও জানান তিনি। একই সাথে যারা ক্ষমতায় আসবে না তারা ওই ইশতেহার বাস্তবায়নের চাপ প্রয়োগের কাজ করবেন বলেও প্রত্যাশা তার। নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, যেখানে শ্রমজীবী মানুষ একটি বড় অংশ। একজন ছাত্র শ্রমজীবী মানুষের সংখ্যা তাই এই বিপুল সংখ্যক মানুষ, এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার, এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ, ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে। এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ। হলফনামায় মদ চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও সমালোচনায় কুমিল্লার সেই বিতর্কিত বিএনপি নেতা এবং কুমিল্লা 10 আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া কোর্টে হাজির না হয়েও কিভাবে অব্যাহতি পেলেন, এমন প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ তুলেছেন আরেক প্রার্থী। বিতর্কই যেন পিছু ছাড়ছে না কুমিল্লা 10 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার। এবার তার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন একই আসনের অপর প্রার্থী অ্যাডভোকেট নূরে আলম। হলফনামায় যতটুকু মামলার তালিকা দিছে সবগুলো মামলা আমরা দেখলাম এবং 2008 সালেও আমরা এটা জাস্টিফাই করে দিলাম। 2008 সালেরও কিছু মামলা উনি হলফনামা আনে নাই, আমরা সেটাও উল্লেখ করছি আমাদের দরখাস্ত। চিটাং কাস্টমসের মাসুদ হাসানের তদন্তাধীন একটা মামলা, জিয়ার নাং সব বাংলা মামলার উনি আসামি, 4 নম্বর আসামি, কিন্তু উনি কোর্টে না গিয়ে অব্যাহতি, ওনার হলফনামা লেখা আছে অব্যাহতি, কিন্তু আমরা জানতে পারছি উনি কোর্টে যায় নাই এবং কোর্টে কোনো এরকম কোনো অর্ডার পান নাই বা কোর্ট জাজ এই বিষয়ে কোনো রায়ও দেন। তথ্য গোপনের সত্যতা নিশ্চিতে যমুনার অনুসন্ধান চট্টগ্রামে। জানা যায়, আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে সিআরপিতে সুতা আমদানির আড়ালে মদ চোরাচালানের অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হাসান 2024 সালের 13 অক্টোবর মামলা করেন। সেই মামলায় 4 নম্বর অভিযুক্ত তিনি। আমদানিকারক এটা সুতা ডিক্লারেশন দিয়েছিল, ফেব্রিক্সের ডিক্লারেশন ছিল, কিন্তু পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এআইআর শাখা এটা শতভাগ কায়িক পরীক্ষা করে এবং কায়িক পরীক্ষার পরে এটা দেখা যায় যে বিদেশি মদ রয়েছে। নির্বাচনী হলফনামায় গফুর ভূঁইয়া মামলাটি থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করলেও চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে জানা যায় তিনি মামলায় কখনো হাজির হননি এবং অব্যাহতিও পাননি। তবে অব্যাহতি চেয়ে আবেদন পাঠানো হলেও তার নিষ্পত্তি হয়নি এখনো। এদিকে গেল 29 ডিসেম্বর হলফনামায় স্বাক্ষরিত নথিতে গফুর ভূঁইয়া এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেন। অথচ পরে কুমিল্লার ডিএসবি স্বাক্ষরিত নথিতে দেখা যায় তিনি এজাহারে অভিযুক্ত। ফলে এমন প্রার্থী যাচাই বাছাই বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তদন্তাধীন বিষয়, বিচারাধীন বিষয়, এগুলো নিয়ে আমরা আপাতত মন্তব্য করতে পারি না। না, শাসিত হয় না এখানে। এটা ওই যে 173 ধারায় একটা সুযোগ আছে, সেই ধারায় আবেদন করছে। নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব, যদি সত্যি এ ঘটনা ঘটে থাকে অনতিবিলম্বে
তার প্রার্থিতা বাতিল করা উচিত। আইন প্রণেতা হবে নির্বাচনে পাশ করলে সে যদি আইনে অমান্য করে, আইন ভঙ্গ করে, তাহলে এমন নেতা দিয়ে আমরা কি করব? কেউ যদি কাগজপত্রে গোপন করে তাহলে তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত এবং তার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না। মদ চোরাচালান মামলার নথি অনুযায়ী গফুর ভূঁইয়া সহ 8 জন সুতা আমদানির নামে 11,686 লিটার মদ, 100 প্যাকেট গার্মেন্টস ওরিয়েন্টেড ফেব্রিক্সের পরিবর্তে চোরাচালান করে বলে মামলায় উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে গফুর ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। হলফনামায় তথ্য গোপন নির্বাচনী রাজনীতিতে নতুন কিছু নয়, তবে কুমিল্লা 10 আসনের এই অভিযোগ শেষ পর্যন্ত কতটা টিকে থাকে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের তদন্ত ও সিদ্ধান্তের উপর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকেও তার লঙ্ঘনের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, অন্তর্বর্তী সরকার দর্শক আমরা এই রিপোর্টটি পরে দেখব, আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য প্রায় 41,700 কর্মকর্তার প্যানেল চূড়ান্ত। 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রশিক্ষণ। প্রয়োজনের তুলনায় 5% বাড়তি কর্মকর্তা রাখা হয়েছে এবার। দায়িত্ব ও করণীয় সম্পর্কে পুরো প্যানেলকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রামের 16 সংসদীয় আসনে এবার ভোট কেন্দ্রের সংখ্যা 1,965টি এবং ভোট কক্ষ 12,595টি। সে হিসেবে প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার এবং প্রতি কক্ষে একজন সহকারী প্রিজাইডিং ও 2 জন পোলিং অফিসার মিলে 39,750 জন কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্বে। তবে অতিরিক্ত 5% মিলে 41,726 জন পাচ্ছেন প্রশিক্ষণ। 22 জানুয়ারি থেকে শুরু হয়ে প্রশিক্ষণ চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন যে নিরপেক্ষ হবে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী করতে হবে এবং বিশ্ব বিবেক আমাদের সাথে যাতে একমত পোষণ করে সেভাবে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা সেই জনবলটাকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে তুলব। এর আগের অনেক নির্বাচনে কিছু ভোট গ্রহণ কর্মকর্তার পেশা, পরিচয়, যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এবার প্যানেল তৈরিতে সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে দাবি কমিশনের। স্বচ্ছতা, দায়িত্ব এবং গ্রহণযোগ্যভাবে নির্বাচনের সাথে তারা যুক্ত হবেন, এটা আমরা আশা করি তাদেরকে আমরা সেইভাবে প্রস্তুত করতে পারবো। সম্প্রতি চট্টগ্রামে ভোট গ্রহণ কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকেও দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ হচ্ছে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। আমরা দৃঢ়ভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করা হবে। চট্টগ্রামে এবার মোট ভোটার সংখ্যা 66,82,517 জন। এর মধ্যে পুরুষ 34,83,877 জন এবং নারী 31,98,570 জন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গণতান্ত্রিক শাসনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর এশিয়া ও মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন কেন্দ্র সিরড্যাপে। সংলাপে জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করার ক্ষেত্রে মত দেন আলোচকরা। আলোচনা শুরুতেই মব সন্ত্রাস রুখতে জোর দেন বিভিন্ন রাজনৈতিক দলের আলোচকরা। বলেন, মব সন্ত্রাস জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে সংস্কারের আগে নির্বাচন দেশে স্থিতাবস্থা ফেরাতে পারবে কিনা তা বিবেচনা করা দরকার। জোর করে সংস্কার চাপিয়ে দেওয়াও গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে মত দেন বক্তারা। জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এই নিয়ে একসাথে কাজ করতে হবে বলেও জানান তারা। এদিকে দেশে বিচার বিভাগীয় দুর্বলতা নিয়েও কথা বলেন কেউ কেউ। উঠে আসে সীমান্ত নিরাপত্তার ইস্যু। আমাদের এখন প্রয়োজন আত্মশুদ্ধি এবং আত্মসংস্কার। গণতন্ত্রের বলতে বুঝিয়ে এখন শুধু নির্বাচন এবং ক্ষমতায় যাওয়া। আমার পলিটিক্যাল পার্টির মধ্যে গণতন্ত্র নেই। আপনি পুলিশ কমিশন করেন আর নানান কিছু করতে পারেন, এগুলো আসলে আলটিমেটলি কাজ করবে না। কারণ আমরা
নীতিগতভাবে নিজেরা একমত হইনি। পলিটিক্যাল প্রসেসটা এমন হবে যে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে সেই ধরনের লোক লিডারশিপে আসতে পারে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকেও তার লঙ্ঘনের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আর এমনটা হয়েছে আমলাতন্ত্রের কাছে অন্তর্বর্তী সরকারের নতি স্বীকারের কারণে বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে বেশ কিছু অধ্যাদেশ। এতে সংস্কারে আগ্রহের ঘাটতি দেখতে পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকালে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার যতটুকুই সংস্কার করেছে তা প্রায় সকল ক্ষেত্রেই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহিন কর্তৃত্বের চর্চার অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। পুলিশ কমিশন অধ্যাদেশের সমালোচনা করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এটি বাস্তবে পুলিশের ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। তথাকথিত পুলিশ কমিশন, তাহলে সেটা হবে অবসরপ্রাপ্ত পুলিশ প্রশাসনিক পুলিশ আমলাদের ক্ষমতার অব্যাহত অপব্যবহারের একটা রিসোর্ট। এর বাইরে আর কিছুই হবে না। এটি বাস্তবে এটি পুলিশ ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। সরকার একতরফাভাবে অংশীজনদের সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে বলে অভিযোগ করেন টিআইবি নির্বাহী পরিচালক। অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারা উল্লঙ্ঘন করতে পারবে। এ সময় তিনি কথা বলেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়েও। বলেন, এটি স্পষ্ট না করায় অপব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি জবাবদিহিতা তৈরিতে ব্যর্থতার জন্য দুদকের সমালোচনা করেন ডক্টর ইফতেখার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বনশ্রীতে স্কুল ছাত্রী ফাতেমা হত্যার মামলায় প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে আটক হোটেল কর্মী মিলন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মিলন বলেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ফাতেমা আক্তার লিলিকে গলা কেটে হত্যা করা হয়। শনিবার রাতে বনশ্রীর বাসা থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর অজ্ঞাতনামা একাধিক ব্যক্তি নামে খিলগাঁও থানায় মামলা করে নিহতের পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিহত ফাতেমার বাবার মালিকানাধীন রেস্তোরাঁর কর্মচারী মিলনকে হত্যাকারী হিসেবে সন্দেহ করে পরিবার। মালিকের বাসায় খাবার খেতেন মিলন। সে নেশাগ্রস্ত ছিল বলেও জানায় ফাতেমার পরিবার। প্রায় গভীর রাতে বাসায় আসতে চাইলে বাধা দিতেন নিহত ফাতেমা। পরিবারের ধারণা এই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড। হত্যার পরপরই বাসা থেকে লুট হয়েছে নগদ ৫ লাখ টাকা সহ ৫ ভরি স্বর্ণালংকার। দিনাজপুরের চিরিবন্দরে আত্রাই নদ থেকে অজ্ঞাত পরিচয় ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার লক্ষ্মীতলা বানিয়াখালী এলাকায় ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ২ যুবককে হত্যা করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত কাজ চলছে বলেও জানিয়েছে কর্মকর্তারা। মাহফুজ, মরদেহের পরিচয় পাওয়া গেছে কিনা এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। হ্যাঁ, নিউজে যেমনটি বলেছেন যে সকালবেলা স্থানীয় লোকজন নদীতে বানিয়াখালী এলাকায় যে ব্রিজের নিচে এই দুটি মরদেহকে ভাসতে দেখে। এই মরদেহকে ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসেছে। লাশের সেই অবস্থায় মনে হচ্ছে এটা কয়েকদিন আগেই মৃত্যুবরণ করেছে। এখন কিভাবে তাদের মৃত্যু হয়েছে এই বিষয়টি নিয়ে পুলিশ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, কারণ তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই ফরেনসিক বিভাগে সিআইডি ফরেনসিক বিভাগকে জানিয়েছে এবং সিআইডি ফরেনসিক বিভাগ তারা ওই মরদেহগুলি পুলিশের সহায়তায় উদ্ধার করেছে। উদ্ধার করে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের লাশ মর্গে পাঠানো হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে সিআইডির যে ফরেনসিক বিভাগ তারা কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট
বা যে কোনোভাবে শনাক্তের যে সকল আছে সেগুলা নেওয়ার জন্যই তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং একজনের পকেটে শুধু ছিল প্লাস একটু উদ্ধার করা হয়েছে, এর বেশি কোনো আলামত উদ্ধার করা হয়নি বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। মারফি। মাহফুজ, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। রূপগঞ্জের পূর্বাঞ্চলে এশিয়ান হাইওয়ের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পলখান এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহত আবু রায়হান রিপনের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। পুলিশ জানায়, সড়কের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহতের 2 পা এবং হাত ভাঙা ছিল। এছাড়া শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় রিপনকে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রামে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী পলাতক। ভোরে নাগেশ্বরী উপজেলার দিগদারি এলাকায় বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহিমা বেগম ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যরা জানায়, 2 ছেলে 1 মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন বাবলু মিয়া। 2 সপ্তাহ আগে পরিবার নিয়ে বাড়িতে যান তিনি। সোমবার ভোরে পরিবারের সদস্যরা মহিমা বেগমের কক্ষে তার ক্ষত বিক্ষত মরদেহ দেখতে পান। পুলিশ জানায়, মরদেহের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাবলু মিয়াকে ধরার আজই বিসিবির সাথে যোগাযোগ করবে আইসিসি, বলছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তবে আলোচনার এই পর্যায়ে শ্রীলঙ্কা নয়, ভারতের ভিন্ন 2 ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দেবে আইসিসি। রিপোর্টে বলা হচ্ছে, আনুষ্ঠানিক যোগাযোগ না হলে বিসিবি সভাপতিকে ফোন করতে পারেন জয় শাহ। তবে এটি আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেবার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে গত বৃহস্পতিবার দ্বিতীয় মেইল আইসিসিকে পাঠিয়েছিল বিসিবি। সেই মেইলের উত্তর আসার কথা মঙ্গলবারের মধ্যে। তবে বাংলাদেশের দাবি বিবেচনা যে করছে আইসিসি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের দাবি মানা হবে কিনা সিদ্ধান্ত নেবে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। তবে আয়োজক হওয়ায় ভারতের মতামত হবে গুরুত্বপূর্ণ। রোববার সেই ধারাবাহিকতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সভা করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় বিশ্বস্ত একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের দাবি নিয়ে রোববারের বৈঠকে বিসিসিআইয়ের সাথে আলোচনা করেছেন আইসিসি প্রধান। এই সভা শেষে আইসিসি বিসিবিকে কয়েকটি প্রস্তাব দিতে পারে। প্রথমত, বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই হতে পারে, কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে অন্য কোনো ভেন্যুতে, যেখানে নিরাপত্তার ঝুঁকি তুলনামূলক কম। ক্রিকবাজের মতে চেন্নাই এবং কেরালার নাম প্রস্তাব করা হতে পারে, যেখানে বাংলাদেশ দলকে দেয়া হবে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা। কেন শ্রীলঙ্কা বা পাকিস্তান নয়? আইসিসি নাকি ভাবছে টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই মুহূর্তে ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নিলে সম্প্রচারকারী সংস্থা এবং স্পন্সরদের সাথে আইনি ও বাণিজ্যিক জটিলতা তৈরি হতে পারে। নিশ্চিতভাবে এই প্রস্তাবে রাজি হবে না বিসিবি। এনডিটিভি বলছে, বাংলাদেশ রাজি না হলে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার পথে হাঁটবে, ভেন্যু স্থানান্তর অথবা বাংলাদেশের নাম প্রত্যাহার। এমন সংবাদেই এখনই টাইগার ভক্তদের হতাশ হবার কারণ নেই, কারণ এই প্রস্তাবনা আলোচনার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আলোচনার পরবর্তী ধাপে বাংলাদেশের প্রস্তাব আইসিসির মেনে নেবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না এখনই। সেই সাথে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিতে হলে বোর্ড সভা ডেকে করতে হবে ভোটিং। ভারতীয় গণমাধ্যম বলছে, আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডকে মেইল না পাঠিয়ে ফোনালাপও হতে পারে। ধারণা করা হচ্ছে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ফোন করতে পারেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে, যেখানে এই প্রস্তাবগুলো নিয়ে হতে পারে আলোচনা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরের বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যথার্থ। ইরানে চলমান আন্দোলনে প্রাণহানি 2000 ছাড়ানোর শঙ্কা, আটক অন্তত 10,000। ইন্ধনদাতাদের ধরতে দেশজুড়ে স্পেশাল ফোর্সের বিশেষ অভিযান।
2 সপ্তাহ পার হলেও এখনও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রোববারও তেহরান, মাশহাদ, কেরমানশাহ ও মাজানদারান সহ গুরুত্বপূর্ণ শহর এবং প্রদেশগুলোতে ছড়িয়েছে উত্তেজনা। অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। 15 দিনে আটক করা হয়েছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে। সময়ের সাথে সাথে বেড়েই চলছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থা প্রায় 600 জনের মৃত্যুর কথা জানালেও একাধিক সূত্রের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2000। 4 দিন ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। দেশজুড়ে চলমান ব্ল্যাকআউট উপেক্ষা করেই রোববার রাতে রাজধানী তেহরানের কেন্দ্রে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। নির্বাসিত ক্রাউন প্রিন্সের নামে স্লোগানে মুখরিত হয় রাজপথ। বিক্ষোভ হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর মাশহাদেও। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান জুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, যেখানে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রায় 600 জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা, যদিও কোনো সূত্র বলছে 2000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় বাহিরেই ফেলে রাখা হচ্ছে মরদেহ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। কাছ থেকে গুলি চালানোরও প্রমাণ রয়েছে। রাস্তায় বিক্ষোভকারীদের ওপর মিলিটারি গ্রেড অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একেবারে অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন মন্তব্য তার। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছি। ইরানকে কঠিন জবাব দিতে সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে। অভিযানের বিষয়ে আমরা প্রত্যয়ী। সরকার বিরোধী বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহীদ আখ্যা দিয়েছে ইরান। দাবি যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে। চলমান অস্থিরতা কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। আন্দোলনে নামে সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ইরানের বিভিন্ন স্থানে চলছে স্পেশাল ফোর্সের অভিযান। সাবিরিন এবং বাসিজ ফোর্সের এসব অভিযানে উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হচ্ছে অনেককে। নিরাপত্তা বাহিনীর অভিযোগ, বিদেশি শক্তির উস্কানিতেই চলছে সরকার বিরোধী আন্দোলন। ইরানের ইয়াসুজ মধ্যাঞ্চলের এই শহরটির এক এলাকায় হঠাৎই ইরানের স্পেশাল ফোর্সের অভিযান। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং গোপন নথি। নিরাপত্তা বাহিনীর দাবি, এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছিল চলমান সরকার বিরোধী আন্দোলনে। অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে। তাদের বিরুদ্ধে চলমান অভিযানে উস্কানির প্রমাণ মিলেছে বলে জানানো হয়। নিরাপত্তার স্বার্থে অভিযানে অংশ নেওয়া সবার পরিচয় গোপন রাখা হয়। অভিযানের এই ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টি এরই মধ্যে স্পষ্ট। তেহরানের দাবি, আন্দোলনে ইন্ধন দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের মাধ্যমে আন্দোলনকারীদের মাঝে ছড়ানো হচ্ছে অস্ত্র। গেল কয়েকদিন ধরে ইরান জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির অ্যান্টি টেররিস্ট ইউনিট এবং স্পেশাল ফোর্স। আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করতে দেখা যায় অনেক বিক্ষোভকারীকে। তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে ইরানের নিরাপত্তা বাহিনীও। অস্ত্রধারী এসব আন্দোলনকারীর খোঁজেও চলছে অভিযান। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে এখন পর্যন্ত আটক করা হয়েছে 10,000-এর বেশি মানুষকে। তবে ইরানের নিরাপত্তা বাহিনীর দাবি, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই চলছে ধরপাকড়। মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের সরকার বিরোধী আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইরানে ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়। একই চিত্র জার্মানির বার্লিনেও। এদিকে সরকার পতনে চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উত্তাল 10 ডাউনিং স্ট্রিট। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এভাবেই ক্ষোভ জানান আন্দোলনকারীরা।
ইরানি রাজতন্ত্রের পতাকা এবং প্ল্যাকার্ড হাতে শাহের পক্ষে স্লোগান দেন আন্দোলনকারীরা। দেশটিতে সরকার বিরোধী চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ। ইরানে সত্যিকারের গণতন্ত্রের জন্য রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি আন্দোলনকারীদের। ইরানের দায়িত্ব নেবেন শাহ, এরপর তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন। বিক্ষোভের একই চিত্র জার্মানিতেও। রাজধানী বার্লিনের বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। দেশটিতে অবস্থানরত রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের পাশাপাশি ইরানি বংশোদ্ভূত জার্মানরা অংশ নেন এই বিক্ষোভে। ইসলামী বিপ্লবী সরকারের পতনের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান তারা। ইরানে ইন্টারনেট, বিদ্যুৎ কিছুই নেই। সেখানে নাগরিকদের জন্য কোনো সেবাই রাখা হয়নি। আমরা আশা করছি খুব শিগগিরই ইরানের বর্তমান ক্ষমতাসীনদের পতন হবে, তবে এজন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। ইরানে চলমান আন্দোলনের পক্ষে বিক্ষোভ হয়েছে ইতালি, ফ্রান্স সহ পশ্চিমা বিভিন্ন দেশে। তেহরানের পতনের জন্য বিদেশি হস্তক্ষেপের আহ্বানও জানানো হয়। এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। রাজধানী তেহরান আর মাশহাদ সহ দেশটির বিভিন্ন এলাকায় হয় এই প্রতিবাদ সমাবেশ। এ সময় ইসলামী বিপ্লবের পক্ষে স্লোগান দেন সরকারপন্থীরা। বিক্ষোভের নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।